বন্ধুরা, আজকে আপনাদের একটা ঘটনা বলি, গল্পের মতো করে বলি, যাতে আপনারা সহজে আমার সাথে কানেক্ট করতে পারেন। এই যে মধ্যপ্রাচ্যে যে বিশাল একটা যুদ্ধ হলো, দুইটা পরাশক্তি সাথে ইরানের উদয়মান শক্তি যাকে বলা হয় মধ্যপ্রাচ্যের। আপনার আমার কি মনে হয়েছিল ট্রাম্পের কথা শুনে প্রথম দিকে, যে মার্কিন যৌথ হামলা ইসরায়েলের সাথে? আমি ইসরায়েলকে পরাশক্তি এই কারণে বলছি কারণ তাদের কাছে কিন্তু পারমাণবিক অস্ত্র আছে, তারা স্বীকার করে না, কিন্তু তাদের কাছে আছে, এটা সবাই জানে। আর মার্কিন যুক্তরাষ্ট্র তো নিজেদেরকে সুপার পাওয়ার বলে, পৃথিবীর একমাত্র এখন সুপার পাওয়ার। চীন সেই পথে আছে, রাশিয়া একসময় ছিল, ভেঙে যাওয়ার পর রাশিয়া আবার ধীরে ধীরে সেই জায়গাটা যাচ্ছে, সেটা পরের কথা। আমরা যেটা দেখলাম এই 40 দিনের যুদ্ধে এখন 60 দিন 61 দিন হয়ে গেছে। কারণ বলছি যে যুদ্ধবিরতি আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধবিরতি ভঙ্গ হচ্ছে, বিশেষ করে লেবাননের দিকে। আমরা ওই দিকটা আজকে না যাই, আজকে আমরা ইরানের মধ্যে থাকি। আমরা জানি যে ইরানের সাথে রাশিয়া, ইরানের সাথে চীন, ইরানের সাথে নর্থ কোরিয়ার একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক, স্বার্থের সম্পর্ক, ফ্রেন্ডশিপ না, বন্ধুত্ব বলে এটা ভুল করবেন না। কারণ জিও পলিটিক্সে কেউ কারো বন্ধু নয়, কেউ কারো শত্রু নয়, যার যার স্বার্থ। ইরান উইলিংলি চায় সবার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু রাশিয়া বলেন, চীন বলেন, উত্তর কোরিয়া নিজেদের স্বার্থটা আগে দেখে, তারপরে বাকি কিছু। আর ইরানকে কিভাবে, ইরানে বলয় কিভাবে ঢুকলো? চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া বলয় এই কারণে ঢুকছে, কারণ হচ্ছে চীন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো ফাইটে যাবে না, কারণ দীর্ঘ 50-60 বছরের ইতিহাসে চীনের সরাসরি যুদ্ধের কোনো রেকর্ড নাই। রাশিয়া একটা ফ্রন্টে অলরেডি যুদ্ধ করছে, আর আমরা জানি রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যদি যুদ্ধ লিপ্ত হয় তাহলে সেটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে চলে যাবে। আর উত্তর কোরিয়াতে মিসাইলের দিক থেকে ভরপুর, কিন্তু গরিব দেশ। এখন ইরানটা হচ্ছে তাদের কাছে একটা মোক্ষম অস্ত্র, রাশিয়া বলেন চীনের কাছে। আর এই 40-42 বা 45 যে যুদ্ধটা হলো, আমরা দেখলাম যে প্রথমে খুব হাম্বিতাম্বি করতেছে ট্রাম্প, এই 24 ঘন্টা শেষ করে দিব, 7 দিনে শেষ করে দিব, ইরান শেষ হয়ে গেছে, প্রথম দিনে আয়াতুল্লাহ খামেনি সব শেষ হয়ে গেছে। কিন্তু ইরান যে ভয়াবহ আক্রমণটা করলো, ঠিক 28 তারিখে আক্রমণ হলো, তার উপরে 41 জন শীর্ষ কর্মকর্তা সহ তাদের রাহাবার মারা গেলেন। তার আধা ঘন্টার মধ্যে যে ধরনের ব্যাপক অ্যাটাকটা করলো, এরপর 11 দিনের খেলা, প্রথম 11 দিনের খেলা কি খেললো তারা বিভিন্ন ডেটা সংগ্রহ করলো। ইরান অনেক উন্নত হয়ে গেছে অ্যারোস্পেস, তাদের একটা স্যাটেলাইট আছে বাইরে, কিন্তু তার রাশিয়া এবং চীনের কাছ থেকে যে স্যাটেলাইটের তথ্যগুলো পাওয়া শুরু করলো, এগুলো কানেক্ট করে যুদ্ধের 12তম দিন থেকে ইরান সেই লেভেলের খেলা খেললো। এবং যুদ্ধটা শেষ হওয়ার এক সপ্তাহ আগে ইরান যেভাবে টপাটপ একটার পর একটা মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে অত্যাধুনিক বিমান F-35, F-18, তারপরে আপনার F-22 র্যাপ্টার, ইগল, এগুলো যে নামাতে থাকলো, তাদের ড্রোনগুলো যে নামাতে থাকলো, তাদের ইরানের মিসাইলের ড্রোন যেভাবে অ্যাটাক শুরু করলো, এত সোজা যে ইরান কি সেই লেভেলে পৌঁছে গেছে। একটা যখন পরাশক্তি হয়, অনেকগুলো দেশ কিন্তু তার পেছনে থাকে। সেই গল্পটা আমি আপনাদেরকে বলবো। অনেকের কাছে কিছু তথ্য নতুন হতে পারে, অনেকের কাছে পুরাতন তথ্য হতে পারে, কিন্তু নতুন তথ্য জানতে হলে পুরাতনকে সাথে একটা সংমিশ্রণ ঘটাতে হয়, একটা ব্লেন্ড করতে হয়, ব্লেন্ড করে সুন্দরভাবে এটা পরিবেশন করতে হয়। আমরা কি জানি, ইরানকে এই মধ্যপ্রাচ্যের মিসাইল ভান্ডারে বাদশা বলা হয়। শুধু মধ্যপ্রাচ্যের না, একটা যুদ্ধ চলাকালীন সময়ে যারা পৃথিবীর সমরাস্ত্র নিয়ে গবেষণা করে, তারা বলেছিল যে সবচেয়ে বেশি প্রায় 5000-এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে, তারপরে রাশিয়ার কাছে, তারপরে চীনের কাছে, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, তারপরে বিভিন্ন দেশের নাম, ভারত, তার এগুলোর নাম আসছে। তার মানে সারা বিশ্বের এর ক্ষেপণাস্ত্রের শর্ট রেঞ্জ, মিড রেঞ্জ, লং রেঞ্জ, বিভিন্ন ক্যাটাগরি, হাইপারসনিক, সুপারসনিক, বিভিন্ন নামে এদের ক্ষেপণাস্ত্র রয়েছে। এবং ক্ষেপণাস্ত্রর পেছনে নর্থ কোরিয়া, চায়না এবং রাশিয়ারও অবদান আছে। তারা তথ্য শেয়ার করেছে, কিছু কিছু জিনিসপত্র দিয়েছে। কিন্তু ভ্লাদিমির পুতিন, তিনি তো কেজিবির আগে সদস্য ছিল, অফিসার ছিলেন, এবং তিনি গত 40 বছর ধরে ক্ষমতায় আছে রাশিয়া। তিনি জানেন একটা পরাশক্তিকে কিভাবে খেলতে হয়। তিনি কি করলেন,
এবার তেহরানের হাতে এমন কিছু তুলে দিচ্ছেন যা ড্রোন বা মিসাইলের চেয়ে 1000 গুণ বেশি ভয়ঙ্কর। কি সেই গোপন শক্তি যা দেখে খোদ হোয়াইট হাউস আর তেল আবিবের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল? রাশিয়ার এই স্মার্ট গেমটাই কি বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্রটা? আর পুতিনের সে গোপন কৌশল এবং জানাবো কিভাবে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ হারাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। পুরো বিষয়টি ভালোভাবে জানতে খবর সংযোগের আজকের যে বিহাইন্ড দ্য সিনের বিশেষ প্রতিবেদনটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা খুব বড় হবে না, তাই ধৈর্য ধরে একটু দেখুন। যুদ্ধ শেষ হওয়ার পর আবার মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ উকি দিচ্ছে, একটু একটু করে উকি দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রবল চাপ আর অন্যদিকে ইরানের চূড়ান্ত আত্মবিশ্বাস। কিন্তু এই উত্তেজনার কেন্দ্রে এখন আর কেবল যুদ্ধের ময়দান নেই, আলোচনার মূল বিন্দুতে উঠে এসেছে ক্রেমলিনের একটি রহস্যময় মাস্টার প্ল্যান। এই ঘটনাগুলো দেখে আন্তর্জাতিক বিশ্লেষকরা একটি প্রশ্নই বারবার করছেন, মস্কো কি শুধু ইরানকে সমর্থন দিচ্ছে নাকি আড়ালে খেলছে আরো বড় কোনো খেলা? সেই খেলাটা কি আমি এখন আপনাদের বলছি। রাশিয়া ইরানকে এমন এক অদৃশ্য অস্ত্র দিচ্ছে যা আধুনিক যুদ্ধে যে কোনো ভয়ঙ্কর অস্ত্রের চেয়েও বেশি কার্যকর। সমরবিদরা বলছেন রাশিয়া সম্ভবত ইরানকে সরাসরি এয়ার ডিফেন্স বা মিসাইল দিচ্ছে না, বরং তারা দিচ্ছে এমন কিছু যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম, এবং অলরেডি তারা দেখিয়েছে, এটা প্রমাণিত। এই গোপন শক্তির 3টি প্রধান স্তম্ভ হলো: নাম্বার 1 গোয়েন্দা তথ্য, একদম এক্স্যাক্টলি পিন পয়েন্ট; নাম্বার 2 সাইবার সহায়তা; নাম্বার 3 কূটনীতিক সুরক্ষা, যা আমরা 42 দিনের যুদ্ধে দেখে এসেছি। রাশিয়ার স্যাটেলাইট তথ্যে কিভাবে ইরানের ড্রোন আর মিসাইল তাণ্ডব চালিয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি আর ইসরায়েলের সামরিক ঘাঁটির উপর, এটা একদম প্রমাণিত। আধুনিক যুদ্ধে নিখুঁত তথ্যই হলো সবচেয়ে বড় অস্ত্র। রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারি ইরানকে প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ আগেভাগে জানিয়ে দিচ্ছে। এছাড়া সাইবার কেন্দ্রে রাশিয়ার দক্ষতা ইরানকে ইসরায়েল বা মার্কিন ডিজিটাল হামলা থেকে সুরক্ষা দিচ্ছে। ইরানের নিজস্ব আপনার সাইবার গ্রুপ আছে, তারপরে রাশিয়ার সাথে এক হয়ে, রাশিয়াটা অনেক স্ট্রং, এক হয়ে সুন্দর একটা কম্বো তৈরি হয়েছে। আর এই অদৃশ্য সহায়তায় ইরানকে আন্তর্জাতিক চাপের মুখেও এতটা আত্মবিশ্বাসী করে তুলেছে যে তারা এখন যুদ্ধ থামাতেই চায় না। অনেকে অবাক হচ্ছেন রাশিয়া কেন সরাসরি সামরিক সংঘাতে জড়াচ্ছে না। এর উত্তর লুকিয়ে আছে ভ্লাদিমির পুতিনের স্মার্ট গেম কৌশলে। রাশিয়া খুব ভালো করে জানে মধ্যপ্রাচ্যে একটি বড় মাপের যুদ্ধ মানে বৈশ্বিক অস্থিরতা এবং তেলের বাজারে আগুন। মস্কো এই মুহূর্তে কোনো দেশকেই রাগাতে চায় না। এমনিতে ইউক্রেন যুদ্ধ তারা 4 বছর ধরে চালিয়ে যাচ্ছে, অনেক দেশ তাদের বিপরীতে, ইউরোপ পুরো তাদের বিপক্ষে চলে গেছে, তাই নতুন করে শত্রু বাড়াতে চায় না। বিশেষ করে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে রাশিয়া যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, অস্ত্র বাণিজ্য রয়েছে, তা তারা ঝুঁকিতে একেবারে ফেলতে নারাজ। তাই রাশিয়ার কৌশল হলো যুদ্ধ নয়, কূটনীতি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানের ওপর কোনো ধরনের একতরফা এম্বার্গো বা সামরিক পদক্ষেপ তারা মেনে নেবে না, তারা ভেটো দেয়। কিন্তু ট্রাম্প তো কারো কথা শুনে না। এমনকি ইরানের ওপর নৌ অবরোধ তৈরির যে কোনো প্রচেষ্টাকে রাশিয়া সরাসরি নাকচ করে দিয়েছিল। এই কূটনীতিক ঢাল ইরানকে বিশ্বমঞ্চে অনেকটা নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়ে গেছে। কারণ ইরানকে যে সাহায্য করছে, ইরানকে সাহায্য করার ফলে মার্কিন বেসগুলোতে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অত্যাধুনিক, তাদের সোকল অত্যাধুনিক রাডার, তারপরে হচ্ছে আপনার এয়ার ডিফেন্স, এগুলো তো ধ্বংস হয়ে গেছে। এখন এই স্থানটা ফিল করবে, এই শূন্যস্থানটা ফিল করবে রাশিয়ার অস্ত্র, চীনের অস্ত্র। অলরেডি কাতার, সৌদি আরব, জর্ডান, বাহরাইন কিন্তু রাশিয়া এবং চীনের অস্ত্র কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তারা দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজেদের বেসই রক্ষা করতে পারে না, আরো কিভাবে তারা রক্ষা করবে? তাই টাকা তো দিতে হবে আরবদের, তাই রাশিয়ার অস্ত্র, চীনের অস্ত্র তারা এখন কিনবে। কোন পর্যায়ে রয়েছে এটা এখনো গোয়েন্দা তথ্য প্রকাশ করেনি, কিন্তু আলাপ আলোচনা চলছে। একসময় মধ্যপ্রাচ্যের যে কোনো সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের একাধিপত্য ছিল, তাদের কথা ছাড়া ওই দেশগুলা, জিসিসি দেশগুলো নড়তো না। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। ইউরোপের অনেক দেশ এখন আর মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। তারা নিজেদের অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত। হরমুজ এমনিতেই একদিন বন্ধ, একদিন খোলা, তাদের 12টা বেজে গেছে। তার উপরে এই যুদ্ধটা যদি আবার শুরু হয়, তারা একেবারে বিপদের চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে। আর অন্যদিকে চীনও সামরিক পদক্ষেপের কঠোর বিরোধিতা করছে।
চীনের অনেক লগ্নি রয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ফলে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগের সে একচেটিয়া সমর্থন এখন আর একেবারেই নেই। এই কূটনৈতিক শূন্যতাকে ইরান ও রাশিয়া চমৎকারভাবে, ফ্যান্টাস্টিকভাবে নিজেদের পক্ষে ব্যবহার করছে। ইরান যদিও রাশিয়ার সমর্থন এবং নিজেদের সামরিক শক্তিতে বলিয়ান হয়েছে, তবুও তাদের সামনে সবচেয়ে বড় বাধা হলো অর্থনীতি। দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞায় ইরানের সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বিশ্লেষকদের মতে যদি এই উত্তেজনা আরো দীর্ঘায়িত হয়, তবে সামরিক শক্তি থাকলেও অর্থনীতির ধস ইরানের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আবার এই সংকটের আজ কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। যদি পারস্য উপসাগরে কোনো বড় সংঘর্ষ আবার বাধে, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা আসবে। এক হরমুজ প্রণালী সামলাতে পুরো পৃথিবীর অবস্থা কাত হয়ে গেছে, আবার যুদ্ধ শুরু হলে মাই গড কি হবে আবার। বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হলে পুরো বিশ্বের উৎপাদন ব্যবস্থা স্থবির হয়ে যেতে পারে। রাশিয়ার এই নতুন কূটনীতি কি আসলে শক্তির এক নতুন রূপ? ইরান কি সত্যি এই সংকটকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, মধ্যপ্রাচ্যের এই খেলা এখন শুধু আর আঞ্চলিক কোনো সংঘাত নেই, এটি হয়ে উঠেছে বিশ্ব শক্তির এক নতুন পরীক্ষার মঞ্চ। একদিকে পশ্চিমা বিশ্বের আধিপত্য ধরে রাখার লড়াই, অন্যদিকে রাশিয়া, ইরান, চীন অক্ষশক্তির নতুন মেরুকরণ। এই উত্তেজনার আগুন যদি সময় মতো নেভানো না যায়, তবে তার ফলাফল হবে সুদূর প্রসারী এবং ভয়াবহ। মধ্যপ্রাচ্যের শক্তির এই নতুন খেলায় শেষ পর্যন্ত কে উইন হয়, তার উপরে নির্ভর করছে আগামী পৃথিবীর ভবিষ্যৎ ভারসাম্য। সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, পুতিন কি সত্যি ইরানকে কেবল বন্ধুত্বের খাতিরে অদৃশ্য শক্তি দিচ্ছেন, নাকি এর বিনিময়ে তিনি মধ্যপ্রাচ্যের চিরস্থায়ী কোনো নিয়ন্ত্রণ চাচ্ছে? এটাই হচ্ছে ওয়াশিংটন আর তেল আবিব যে চালই চালুক না কেন, ক্রেমলিনের এই মাস্টার স্ট্রোক কিন্তু পুরো গেমের নিয়মটাই বদলে দিয়েছে। আপনার কি মনে হয়, রাশিয়ার এই গোপন সহায়তা ইরান কি পারবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্য চিরতরে চূর্ণ করে দিতে, নাকি এই শক্তির লড়াই শেষ পর্যন্ত আমাদের এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান, কারণ আপনার একটি বিশ্লেষণধর্মী মন্তব্য এই আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে। রাজনীতি পর্দার পেছনে এমন সব হাড় হিম করা তথ্য সবার আগে পেতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, পৃথিবী যা দেখছে সত্য তার চেয়েও অনেক বেশি গভীর। এবং আরেকটি কথা, যারা পুতিনের ফ্যান বলতেই পারেন, পুতিন ইজ ব্যাক উইথ ব্যাং ব্যাং। আজ এই পর্যন্তই, আমি কাজল হাতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, চারপাশে সতর্ক দৃষ্টি রাখুন এবং আরো নিরাপদ থাকার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।